নমস্কার। ওনাকে কি হাউস অ্যারেস্ট করে রাখা যায় না? ওনাকে কি অ্যারেস্ট করে রাখা যায় না? কারণ উনি অতীতেও এই ধরনের বহু বিষ ঢেলেছেন মানুষের মনে। এবারও এই বিষ ঢালার চেষ্টা করছেন। সাধারণ মানুষের মনে অনেক রকমের ভয়ভীতি জাগানোর কাজ করেছেন উনিটাকে আপনারা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে সেটা কিন্তু মনে মনে ভেবে নিন। ওনাকে হাউস অ্যারেস্ট যদি করা হয় তবে একবার পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের পিকচারটা একবার ভাবুন তো, কতটা সুষ্ঠুভাবে ভোটটা পরিচালনা করা সম্ভব হবে। যে চোররা, যে দুষ্কৃতিকারীরা, যে ফুটো মস্তানেরা হুমকি দিচ্ছেন সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে, যে লিখে রাখা হয়েছে আপনার পরিবারে কে কে রয়েছে আর কারা কাকে ভোটটা দেবেন, আমাদের ক্যামেরা ফিট করা রয়েছে, আমরা কলটাও রেকর্ড করছি। সুতরাং আপনি যখন ভোটটা দিতে গিয়ে আপনার হাতটাকে নিচের দিকে বাড়াবেন, বেরোনোর পরে আপনার কিন্তু খেলা হবে আপনাকে নিয়ে। এই যে খেলার একটা নতুন প্রবণতা, যেটা অতীতে হয়তো বাম সরকারের জামানাতেও দেখা যায়নি, ঘরে ঘরে কার্যত মাইক লাগিয়ে এবং ক্যামেরার সামনে দাঁড়িয়ে ফুটো মস্তানেরা হুমকি দিচ্ছেন এবং তাদেরকে জেলে পোড়ার পরে আবার জেল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশন হাতে হাত ধরে বসে রয়েছেন। এই যদি পরিস্থিতি হয়ে থাকে তবে ওই কথাটাই বলতে হয় যে ইলেকশন করানোর কোনো প্রয়োজন নেই। এই হাজার হাজার কোটি টাকা খরচা করে এই ইলেকশন করানোর কোনো মানে হয় না। বহু পয়সার সাশ্রয় হবে। ওই পয়সাগুলো দিয়ে সাধারণ মানুষদেরকে আরও ভাতা দেওয়া যাবে। ওটা মাননীয়ার পকেটে ধরে দেওয়া উচিত। আর সেই পকেট উনি শাড়িতে একটা পকেট তৈরি করে নিন, সেই পকেটে গুজে দেওয়া হোক। কারণ এক সময় বলা হতো ছেলেদের বুক পকেট রাখা হতো না, কারণ সেই বুক পকেটের ভেতরে যাতে সে পয়সা রেখে সেই পয়সা দিয়ে বিলাসিতা না করতে পারেন। একটা 30,000-এর চাকরি পশ্চিমবঙ্গে পাওয়া যাবে না, কিন্তু 1500 টাকা করে যুবকদেরকে দেওয়া যাবে এবং তাদের MA গ্র্যাজুয়েশন ডিগ্রির যে ফল সেটা এই 1500 টাকা। তারা গর্ব করে বলবেন আমরা 1 কোটি যুবকদেরকে যুব ভাতা দিয়েছি। আর বাড়ি বাড়ি গিয়ে থ্রেট করবেন যে এই যে সুবিধাগুলো পাচ্ছেন, লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, সব কিছু বন্ধ হয়ে যাবে। আমাদেরই ভোটটা দিন, আগামীতে আমরা সরকারে আসছি এবং যদি চলে আসি তবে কিন্তু আপনাদের ওপর দিয়ে সেই স্টিম রোলার চালাবো। আপনারা ভোটটা দেবেন না, স্টিম রোলার চলবে। আর যদি ভোটটা দেন, বাড়িতে আমরা সেই গুড় বাতাসার বদলে এখন নতুন বেরিয়েছে সেই মিষ্টি আর সরভাজা পাঠিয়ে দেবেন। এই আজকেই ধরুন না, পর্ণশ্রীতে একটা ঘটনা ঘটেছিল, আপনারা হয়তো সকলেই জানেন। বিজেপির ব্যানার, পোস্টার সব কিছু ছিঁড়ে ফেলা হয়েছে। গন্ডগোল নাকি বিজেপি ঘটিয়েছিলেন শুরুতে, তার পরবর্তীতে নাকি সেখানকার রত্না দেবী সোচ্চার হয়েছেন এবং গিয়ে একেবারে ডিরেক্ট অ্যাটাক করেছেন। রত্না চট্টোপাধ্যায়, যিনি বেহালা পশ্চিমের তৃণমূলের প্রার্থী, তিনি বিক্ষোভের মুখে পড়লেন। সমস্ত কিছু ছিন্ন ভিন্ন করে দিয়েছে, যত বিজেপির প্ল্যাকার্ড রয়েছে, ফেস্টুন রয়েছে, সবটাই। এখন এই যে রত্না দেবী এবং তার সাঙ্গপাঙ্গ 7 জন, এনাদের বিরুদ্ধে FIR লঞ্চ করা হয়েছে। একবার পরিস্থিতিটা ভাবুন, এখনো পর্যন্ত এনারা পুনরায় ক্ষমতায় আসেননি। এনাদের কনফিডেন্স কতটা রয়েছে যে এনারা জিতবেন এবং জেতার পরে স্টিম রোলার চালাবেন। যারা ভোটটা দেননি তাদের উপর দিয়ে স্টিম রোলার চালাবেন। সন্ধ্যার পর থেকে তাদের উপরে স্টিম রোলার চলবে, আমরা খোলা। আর এই সমস্তটাই হচ্ছে নির্বাচন কমিশন সবটা দেখছেন, দেখে চুপচাপ ঠুটো জগন্নাথের মতো বসে রয়েছেন। কোনো রকমের অ্যাকশন এখনো পর্যন্ত তারা নিতে পারেননি। একটি ব্যক্তিকে তারা বহরমপুরে দাঁড়িয়ে অ্যারেস্ট করলেন নাকি শোনা যাচ্ছে রাজু মণ্ডল সেই ব্যক্তিটির নাম। আবার পরক্ষণে তাকে ছেড়ে দিচ্ছেন, তিনি কার্যত ভিক্টরি সাইন দেখিয়ে সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন এবং বলছেন 23 তারিখের পরে দেখা হবে। অনুব্রতর ছোট ভাইয়েরও আগমন হয়ে গেল, এটাও পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে দেখতে হলো। আর তৃণমূলের এমনও কিছু নেত্রী রয়েছেন যারা কার্যত অতীতে বিভিন্ন তৃণমূলীদেরই টপকে দিয়ে চলে যাচ্ছেন। এই ধরুন মহুয়া দেবীর কথাটাই যদি আপনারা বলেন, তবে এই মহিলা অতীতে একজনকে শুকর বলেছিলেন। সেই শুকর কাকে বলেছিলেন কমেন্ট বক্সে একটুখানি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সেটা কিন্তু করে দেবেন আপনারা। এই মহিলা বলছেন যে তৃণমূলের সাথে নয়, সে বাঙালি নয়, বাংলায় থাকার অধিকার নেই তার। মানে তৃণমূল কংগ্রেসের সাথে না থাকলে আপনার বাংলায় থাকার অধিকার নেই, আপনি বাঙালি নন।
এখন আজকে তৃণমূলের সাথে নয়, সে কিন্তু বাঙালি নয়, তার বাঙালিতে থাকারই অধিকার নেই। ওই তো মমতা। তার মানে আমাদের ধরে নিতে হবে এতদিনের আমাদের বাংলার যারা প্রকৃত অর্থে গর্ব ছিল, মানে সেই গর্ব থাকা ব্যক্তিত্বরা যারা আমাদের দেশের স্বাধীনতা এনেছেন, অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসু, সেই আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে রাজা রামমোহন রায়, এবং এর পাশাপাশি রামকৃষ্ণদেব, বিবেকানন্দ থেকে শুরু করে রাসবিহারী বসু, কত মানুষের অবদান রয়েছে এই পশ্চিমবঙ্গে। সর্বোপরি সেই শ্যামাপ্রসাদ মুখার্জি, যার জন্য আজকে এই পশ্চিমবঙ্গ রয়েছে, সেই তারা নাকি তৃণমূল কংগ্রেস করেন না, সে কারণে তারা বাঙালি নন। বাঙালি হওয়ার সার্টিফিকেট তৃণমূলের এক নেত্রী এখন আমাদেরকে দেবেন, যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে নাকি তথ্য ফাঁস করেছেন টাকার বিনিময়ে, পয়সার বিনিময়ে যারা বিক্রি হয়ে যায় তারা এখন জ্ঞান দেবেন বাঙালিদের। আপনাদের কিছুক্ষণ আগেই ফুটো মস্তানের কথা বলছিলাম, এবার আরও এক ফুটো মস্তানের আগমন হলো এই আজকের দিনে। তার বক্তব্য, তৃণমূলের খাবে, তৃণমূলের পড়বে, আর তৃণমূলের সঙ্গে বেইমানি করবে। এই ফুটো মস্তান আরও বলছে, তৃণমূল না করলে বউ বাচ্চা নিয়ে একেবারে এলাকার বাইরে চলে যান, স্পষ্ট কথা। আর মোবাইলের রেকর্ড তো হচ্ছেই, ওনার বক্তব্য আমরা মোবাইল ট্যাপ করে রেখেছি, আমাদের সব রেকর্ডিং চলছে। এবার যদি ভোটটা না পড়ে, বউ বাচ্চা নিয়ে একেবারে বেরিয়ে পড়েন, কারণ এখানে আপনাদের থাকা চলবে না যদি আপনারা এই পার্টিকে ভোটটা না দেন। তৃণমূল কংগ্রেস করতে চাও, এলাকায় থাকো, না তো আজকের পর থেকে বউ বাচ্চা নিয়ে এলাকার বাইরে চলে যাও। 4 তারিখের পরে ঘরে ঢুকবে, আমরা আর ক্ষমা করবো না। কারণ যতগুলো ঘর লাগে বাবলু দেবে, যত মানুষের চক্কর লাগে বাবলু দেবে। তৃণমূল কংগ্রেসের বাইরে যদি একটা ভোট অন্য দলে পড়েছে, আমরা কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। প্রত্যেকের মোবাইলে কার সাথে কি কথা বলছে সব আমাদের কাছে রেকর্ড হচ্ছে, তাই সাবধান হয়ে যান। আর কমিশন এগুলো সব শুনছেন, কোনো রকমের পদক্ষেপও নিতে পারছেন না। এই ব্যর্থতা কমিশনের, একমাত্র কমিশনের চূড়ান্ত অপদার্থতা এখন লক্ষ্য করা যাচ্ছে। তারা অ্যাকশন নিতে পারছেন না কোনো এক অজ্ঞাত কারণে। সেক্ষেত্রে অদৃশ্য কারণটা আগে বিজেপির হয়তো খুঁজে দেওয়াটা প্রয়োজন রয়েছে রাজ্য নেতৃত্বের, নইলে অদূর ভবিষ্যতে তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসা বাঁ হাতের খেল হয়ে দাঁড়াবে। হয়তো বাড়ি বাড়ি গিয়ে মাইক নিয়ে থ্রেট করছেন যারা, তাদেরকে কে ভোটটা না দিয়ে পারবেন বলুন তো? এই মুহূর্তে একটি কবিতা এবং একটি গানের কথা মনে পড়ে যাচ্ছে। একদিকে রয়েছে তৃণমূলীরা, অপরদিকে রয়েছে আমাদের কংগ্রেসের বাবুরা এবং বামপন্থী দাদারা। তারা অপরের সঙ্গে কি কথাবার্তা বলছেন, আর এদিকে তৃণমূলীরা সাধারণ জনগণদের উদ্দেশ্যে কি বার্তা দিচ্ছেন। এইদিকে কবিতা আর এদিকে একটা গানের মধ্য দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তৃণমূলীরা বলছেন, পাতাল থেকে ডাকছি, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? এখন এসো, তোমার অমন আকাশ থেকে মাটির নিচে এসে দাঁড়াও, আমার কাছে, আমার আঁচে। আর অপর দিকে বলছিলাম বামপন্থী বাবুরা এবং কংগ্রেসের দাদারা, তারা একে অপরের সঙ্গে একটা গান করছেন। আমি যামিনী তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে। এমনভাবে বাম এবং কংগ্রেস জগাই মাধাই একে অপরের সঙ্গে গান করছেন। আর এই পাশে তৃণমূল কংগ্রেস মানুষদেরকে বার্তা দিচ্ছেন যে পাতালে আসুন। পাতালে কারা থাকেন আপনারা সকলেই জানেন। এবার কার্যত অমিত শাহ, কেন্দ্রীয় বিজেপি নেতা, আপনারা জানেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীও বটে, তিনি কিন্তু বুঝতে পেরে গেছেন যে পশ্চিমবঙ্গে হয়তো বা পরিবর্তন হতে পারে, নইলে পরে কোন এক অজ্ঞাত কারণে তিনি 15 দিন ধরে এই পশ্চিমবঙ্গে থাকতে চলেছেন। কোনো না কোনো সমীকরণ তারা খুঁজে পেয়েছেন, মানুষের পালস তারা বুঝতে পেরেছেন হয়তোবা। নইলে কেন 15 দিন থাকবেন এক টানা? বলা হতো যে এনারা নাকি ডেইলি প্যাসেঞ্জারি করে, বারে বারে তৃণমূল কংগ্রেসের নেতারা বলতেন। এখন বলুন যে তারা ডেইলি প্যাসেঞ্জারি করেন, এমন দৃষ্টান্ত একটি রাজ্যতেও দেখা যায়নি যেখানে একজন নেতা, তাও আবার কেন্দ্রীয় স্তরের এত বড় নেতা, স্বরাষ্ট্রমন্ত্রী, সেই রাজ্যতে 15 দিন থাকছেন একটা ইলেকশনের কারণে। এবার তিনি পশ্চিমবঙ্গ ছেড়ে যাচ্ছেনই না, পশ্চিমবঙ্গে ঘাঁটি গেড়ে 15 দিন বসে থাকবেন এবং সেটা সচক্ষে দেখবেন যে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে কি হচ্ছে।
আসলে এর মধ্যে একটা ট্যাকটিক্সও কাজ করে বা একটা কৌশল বলতে পারেন। স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী যখন এই পশ্চিমবঙ্গে থাকছেন এবং ভোটটা দেখছেন, তখন কিন্তু কোনো রকমের ভাওতাবাজি দুষ্কৃতিকারীরা যারা হুমকি দিচ্ছেন সেগুলোতে যদি ইলেকশন কমিশনও চুপ করে থাকে, তবে তাকে ধমক দেওয়ার জন্য একজন বড় ব্যক্তি কিন্তু থেকে গেলেন, যিনি ইলেকশন কমিশনকে তার সঠিক পথটা বাছতে কিন্তু সাহায্য করবেন। এবং এই সবের মূলে রয়েছে সেই এসআইআর, যেখানে বহু ভুতুড়ে ভোটারের নাম কিন্তু অলরেডি বাদ চলে গিয়েছে। দেখুন, আরও 12টি রাজ্যে এসআইআরের কাজ কিন্তু চলেছে। কিছু কিছু রাজ্যে আপনারা বুঝতেই পারেননি এসআইআর কখন হয়ে গিয়েছে। সেই বিহারের কথা যদি বলতে হয়, তাহলে আমাদের পশ্চিমবঙ্গে একটা এই সামান্য এসআইআর করতে গিয়ে কালঘাম ছোটাতে হচ্ছে সাধারণ মানুষদেরকে এবং সেই নির্বাচন কমিশনকে। সাধারণ মানুষদেরকে এই কারণেই যে যারা রাস্তায় আন্দোলন করতে নেমেছেন তাদের কিন্তু সেই ট্রাইব্যুনালে যাওয়ার যে ক্ষমতা সেটা নেই, কারণ তারা জানেন হয়তোবা যে তাদের কাছে যে ডকুমেন্টস রয়েছে সেটা জালি, হাতে লেখা এবং 3 থেকে 4 হাজার টাকার বিনিময়ে তারা সেটা পেয়েছেন। এমনকি নয়, যদি হয়ে থাকে তবে তারা কেন রাস্তায় নামছেন এবং সাধারণ মানুষের ভোগান্তি বাড়াচ্ছেন? তারা ট্রাইব্যুনালে যাক, কোর্ট তো খুলে দিয়েছেন দরজা, তাদের জন্য একটা ট্রাইব্যুনাল গঠন করা হলো, সেখানে গিয়ে তারা সঠিক বিচার পাবেন, সেই ডকুমেন্টসের যাবতীয় রকমের পরীক্ষা নিরীক্ষা তারা চালাবেন। সেটা যদি ফেক হয়ে থাকে তবে তো ভাই আপনাকে এই পশ্চিমবঙ্গ ছাড়তে হবে, কারণ আপনি বৈধ নাগরিক নন। আপনাকে দিল্লি ছাড়তে হবে, গুজরাট ছাড়তে হবে, আপনাকে পাঞ্জাব ছাড়তে হবে। আপনি যেখানেই লুকিয়ে থাকুন না কেন, সেই কার্বলিক অ্যাসিডের কাজ করবে এই এসআইআর। যখনই এসআইআর হবে তখনই আপনাকে সেই বিল থেকে বেরিয়ে আবারও আপনাদের কাঁটাতার পেরিয়ে সেই বাংলাদেশে আপনাকে কিন্তু যেতে হবে। এবার কল্পনা করুন, একটি ব্যক্তি যিনি রাজনৈতিক দল করেন, তিনি হেলিকপ্টারে চড়ে হনহনিয়ে, গনগনিয়ে, গজগজিয়ে, যাই বলুন না কেন, তো ড্যাংডেঙিয়ে তিনি কিন্তু প্রচার করতে বেরোন। এবং তিনি যখন কোনো একটি জায়গাতে ল্যান্ড করছে তার হেলিকপ্টার, তিনি সেখান থেকে নেমে যখন মানুষের উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন, তখন তিনি সভাতে দাঁড়িয়ে প্রশ্ন করছেন, কার কার নাম বাদ গিয়েছে একবার হাত তুলুন তো। সেই সময় যদি আপনি দেখেন যে সকলেই হাতটা তুলে বসে আছেন। এখানে যারা উপস্থিত আছে কার কার নাম কেটেছে একটু হাত তুলবেন। হ্যাঁ, এই ছবিটা ভালো করে তোলো তো, ভিডিও করো এটাকে, ভালো করে হাত তুলুন যাদের নাম কেটেছে। তাহলে ভোট দেবে কে? এর মানে দুটো হতে পারে, যে উনি অপর একটি রাষ্ট্রে চলে গিয়েছেন, আর আরেকটি হতে পারে যে উনি যেখানে গিয়েছেন সেখানে যতজন এসেছেন তারা অসহায় হয়ে তার কাছে সাহায্য নিতে এসেছেন, কারণ তাদের কাছে আর কোনো উপায় নেই। একজন রাষ্ট্রের হিতকারীর কাছেই রাষ্ট্রের হিতকারীরা যান, এবং যারা রাষ্ট্রবিরোধী তারা তো রাষ্ট্রবিরোধীর নেত্রীর কাছেই যাবেন। সুতরাং তার কাছে যাওয়া হয়েছে এবং সকলে হাত তুলেছেন যখন, তখন মাননীয়া বলছেন একটা ভিডিও করে নাও। সেই ভিডিওর মাধ্যমে আপনারা সেগুলোকে দেখান, নির্বাচন কমিশন কি করেছেন, সেই হামটি ডামটি তাদের কার্যকলাপ সেটা দেখান। মাননীয়া কোথাও না কোথাও তার অজান্তেই তিনি কিন্তু তার দুর্বলতা প্রকাশ করে দিলেন, যে তার জনসভাগুলোতে যে মানুষগুলো আসছেন তারা আদেও পশ্চিমবঙ্গের বাসিন্দা নন। বেশিরভাগ ক্ষেত্রে তো তাই হবে, কারণ সকলের নাম কিন্তু ইন্টেনশনালি বাদ দেওয়া হয়নি। যাদের কাছে ডকুমেন্টস নেই তাদেরকে ভারত ছাড়তে হবে, কারণ সেই ডকুমেন্টস যদি বৈধ হয়ে থাকতো তবে দাঁড়িয়ে ইলেকশন কমিশন আগেই সেটা গ্রহণ করতো। এখন ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, সেখানে আপনারা যান। তাহলে মাননীয়া তিনি যখন একটি সভা করছেন, যে সভাতে যতজন মানুষ রয়েছেন প্রায় 99% মানুষ এমন রয়েছে যাদের নাম বাদ গিয়েছেন। তাহলে মাননীয়াও হয়তো মনে মনে ভাবছেন, কোথায় এসে পড়লাম রে বাবা, এত খাটাখাটনি করে এত দূরে আসলাম, এই ধরনের চেঁচামেচি করছি, আর সেখানে দাঁড়িয়ে ভোটগুলো পাবো, সেই ভোটগুলোই তো পাওয়া হবে না, কারণ এদের তো নামই নেই। তখন মাননীয়া বলছেন, হ্যাঁ দূর, এরকমভাবে তিনি কিন্তু বললেন। আপনারা একবার শুনে দেখুন সেই ক্লিপটাতে, মানে তিনি অবাকই হয়ে গেলেন, এতগুলো নাম বাদ পড়েছে আর তারা এখানে এসে ভিড় জমিয়েছে। এই যে একটা অসহায় পরিস্থিতি মাননীয়ার তৈরি হয়েছে, সেটা নিয়ে আপনাদের কি মতামত, সুচিন্তিত মতামত কিন্তু লিখে জানাতে ভুলবেন না। এই ভিডিওটি এতটুকু রাখতে হচ্ছে আপাতত। অসংখ্য ধন্যবাদ।